বিরতির আগে আপনাদের দেখিয়েছিলাম কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়, যেখানে কলেজের মধ্যে বিয়ে হচ্ছে এই অভিযোগ এবিভিপি তরফে করা হয়েছে। সরাসরি এবিভিপির কাঠগড়ায় কাকদ্বীপের বিধায়ক ঘনিষ্ঠ এক নেতা। আর এইবার আপনাদের নন্দীগ্রামের ছবি দেখাবো। এটা হচ্ছে নন্দীগ্রাম সীতানন্দ মহাবিদ্যালয়, যেখানে নিয়োগ নিয়ে বিতর্ক। দুটো ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন। একদিকে কাকদ্বীপে কলেজ ক্যাম্পাসে বিয়ে হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এবিভিপির তরফে, পাশাপাশি নন্দীগ্রাম সীতানন্দ কলেজ, সেইখানে আবার মারাত্মক অভিযোগ। এইখানে অভিযোগ যার বিরুদ্ধে, তিনি টিএমসিপি নেতা এবং পড়ুয়া, তার বিরুদ্ধে অভিযোগ তিনি অধ্যক্ষকে চাপ দিয়ে নিজের নিয়োগপত্রে নাকি সই করিয়ে নিয়েছেন। এখন তিনি সেই কলেজের অস্থায়ী কর্মী। এখানেই শেষ নয়, আরও দুজন তাদেরও নিয়োগপত্রে সই করিয়েছেন ওই একইভাবে অধ্যক্ষকে চাপ দিয়ে। অভিযোগ এইখানে শেষ নয়, আরও অভিযোগ তার বিরুদ্ধে। হস্টেলের 3 থেকে 4টি ঘর এই টিএমসিপি নেতা তিনি নাকি দখল করে রেখেছেন। মারাত্মক অভিযোগ করেছেন এই কলেজের অধ্যক্ষ। কে কি বলছেন একবার শুনুন। ছেলে মেয়ে এমন আছে, মানে 5-6 জন ছেলে মেয়ে পুরো কলেজের পরিবেশটাকে দূষিত করছে। প্রিন্সিপালের ঘরে এসে ভীষণভাবে টর্চার করতো। অ্যাট্রোসিটি অ্যাক্টের বিরুদ্ধে কথা বলতো, যেমন নিচু জাত, অমুক জাত, এসটি টেস্টি, কিছুই জানি না এইভাবে বলে, এই জন্যে আপনি চেয়ারে বসে আছেন এসটি বলে, আদিবাসী বলে, এই ধরনের কথা বলতো। এছাড়া হুমকি দিত, রাস্তায় দেখে নেবো, অমুক করে নেব। তো ওই করে তখনই ওরা বলছে 5 জনকে এখানে চাকরি দিতে হবে। জোর করে ওই 2 জনের একটা, ওরাই বলছিল 2 জন অন্তত নিন, নাহলে আপনাকে এইভাবে ডেলি এই সমস্যার সমাধান করতে হবে। ওই একজন ছিল এই যে সুমিত মণ্ডল, আর শাহরুখ আলী খান নাকি একটা। আমি রেজিস্ট্রার, ভিসি ওদেরকে চিঠি দিয়েছিলাম। এখানে এমন প্রবণতা হয়েছে যে হয়তো 5 বছর আগে যে পাস করেছে, 6 বছর আগে পাস করেছে, এরপরে কোথার থেকে ওই ভোকেশনালে কোনো এইচএস ডিগ্রি নিয়ে এসে আবার পুনরায় অ্যাডমিশন নিচ্ছে। ওই যে 2022 বা ওর আগেও ওই ছেলেটা ফার্স্ট ইয়ারে ছিল, এখনও ফার্স্ট ইয়ারে। এখন আমি বলছি যে এই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না, শুধুমাত্র এইটুকুই বলবো, আপনি ফোন করেছেন যে জোর করে কোনো কিছু হয় না। আমি বলছি না, বলবে কাগজপত্র, বলবে রুলস অ্যান্ড রেগুলেশন, সব কিছুই বলবে যে জোর করে কোনো কিছু হয় না। আপনি যা কিছু জানান প্রিন্সিপালের থেকে জানুন, আমি আর কিছু বলতে চাইছি না। স্টুডেন্ট থাকলে যে ইউনিট প্রেসিডেন্ট থাকতে পারে না, এটা আপনার ভুল ধারণা। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে এইখানে আসবো। রবীন্দ্রনাথবাবু, আপনি নিশ্চয়ই শুনলেন এই নন্দীগ্রামে সীতানন্দ কলেজের অধ্যক্ষ। আপনি বুঝতে পারছেন যে একজন অধ্যক্ষ যিনি হচ্ছেন সেই কলেজের অভিভাবক, তিনি কতটা অসহায়। শুধু তার জাত তুলে আক্রমণ শুধু নয়, তাকে রাস্তাঘাটে হুমকি, জোর করে সই করিয়ে নেওয়া হচ্ছে। আমি বলছি, এই মনোজিৎ মিশ্রকে কলকাতা হাইকোর্টে কলকাতা পুলিশ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল বলেছিল। এই সীতানন্দ কলেজ হোক বা সুন্দরবন কলেজের যারা টিএমসিপির নেতা, এরা তো সমানভাবে ওই কোট আনকোট ভেরি ইনফ্লুয়েন্সিয়াল। দেখুন, পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব নৈরাজ্য চলছে, অভূতপূর্ব নৈরাজ্য। এখন মানে কলেজের মধ্যে গণধর্ষণ হচ্ছে, ইউনিয়ন রুমে গণধর্ষণ হচ্ছে, গণধর্ষণ করে মেয়েটিকে মেরে দেওয়া হচ্ছে এবং তারপর পুড়িয়ে দিয়ে বলা হচ্ছে কোনো প্রমাণ নেই। এবং আজকে তো এবিভিপির যে অভিযোগটি জানালো, সে বলল যে কলেজের মধ্যে শুধু বিয়ে কেন, মদ সব কিছুই চলছে। এই এত নোংরামো জীবনে কোনো দিন আমি কোনো কলেজ ক্যাম্পাস সম্বন্ধে, এতগুলো তো গেল, এত অনেক বয়স হলো, এত সরকারকে পেরোলাম, কিন্তু কখনো এইরকম কথা শুনিনি। আর দেখুন শিক্ষা অধ্যক্ষরা কি বলছেন, এই অধ্যক্ষ বাদ দিয়ে, যে সীতানন্দ কলেজের অধ্যক্ষ বাদ দিয়ে, আগে বললেন যে টুকটাক এই ধরনের ঘটনা ঘটছে, এগুলো টুকটাক। আরে উনি টুকটাক বলতেই হবে, টুকটাকের জায়গায় যদি জোর যদি কিছু বলেন, তাহলে ওনাকে গলা ধাক্কা দিয়ে কালকে বের করে দেবে। যে কথাটা সীতানন্দ কলেজের অধ্যক্ষ বললেন, সেই কথা যদি উনি বলেন, তাহলে উনাকেও বের করে দেবে। সীতানন্দ কলেজের, গোটা পশ্চিমবঙ্গের সীতানন্দ কলেজে যা হচ্ছে তাই থ্রেট কালচার চলছে, এবং এই থ্রেট কালচার থেকে মুক্তির কোনো উপায় নেই। কারণ তৃণমূল দল, তৃণমূলের শাসক দলের মানে অধীন যে প্রশাসন, এরা সবাই মিলে একসঙ্গে পরিষ্কারভাবে লেগেছে শিক্ষাক্ষেত্রটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দাও। দেখুন প্রান্তিক স্তরের ওই ছেলেমেয়েগুলো কোথায় যাবে? কলকাতার একজন উচ্চবিত্ত ছেলে বা মেয়ে, সে একটা প্রাইভেট কলেজে চলে যেতে পারে, অনেক প্রাইভেট কলেজ হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে চলে যেতে পারে, তার কিন্তু উপায় নেই।
তাকে ওই কলেজেই থাকতে হবে, ওই থ্রেড কালচার শুনে থাকতে হবে, তাকে নানা রকম অত্যাচারের সহ্য করে থাকতে হবে। এবং এই যে ভয়াবহ নৈরাজ্য, ভয়াবহ একটা অভূতপূর্ব নৈরাজ্য, বিশৃঙ্খলা শিক্ষাক্ষেত্রে আসছে, তাতে পশ্চিমবঙ্গ সরকারের কোনো মাথা ব্যথা নেই, শিক্ষামন্ত্রীর মাথা ব্যথা নেই, মুখ্যমন্ত্রীর মাথা ব্যথা নেই। মাথা ব্যথা শুধু কলেজের ছাত্রছাত্রী, অধ্যাপক এবং শিক্ষাধরদী মানুষের। আমি বলছি দেবনাথদা, যে কটা ছবি এসেছে, আমি বলছি কলেজে বাকিটা রইল কি? বিয়ে থেকে শুরু করে চটুল গান, কসবার আইন কলেজে গ্যাংরেপ, আমি দেখিয়েছিলাম গতকাল যে গড়িয়াহাটে বালিগঞ্জে আইটিআই কলেজ, মিডনাইট বার্থডে সেলিব্রেশন, মদ টদ রয়েছে। তারপরে আবার সোনারপুর মহাবিদ্যালয়ে ছাত্রীকে দিয়ে শাসক নেতার মাথা টেপানোর বিভিন্ন রকম ছবি ভাইরাল হয়েছিল। আমি বলছি এই কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আদৌ শিক্ষা পড়াশোনার পরিবেশ কতটা রয়েছে, এই প্রশ্নগুলো তো সঙ্গত কারণে সামনে উঠবে। দেখো, যে সব ঘটনাগুলো হচ্ছে একটাও সমর্থনযোগ্য না, নিন্দাজনক, চরম নিন্দাজনক। এই সবগুলো তো হওয়া উচিত না, কারণ আমরা তো ওটা দেখিনি আর সেসব জায়গায় পড়িনি। আমি একটা কথা বলি, না ঠিক আছে, পশ্চিমবঙ্গে 700-800 বেশি কলেজ আছে এই ধরনের প্রশ্ন, তার মধ্যে যে কয়টা হচ্ছে তোমরা বের করো, প্রত্যেকটা জিনিস বের করো। এই যদি অসুবিধাগুলো, এইগুলো তো আমি তো কেউ সমর্থন করবে না, কারণ আমরা সেটা না আমরা এই ধরনের প্রশ্ন নয়, যে জিনিসগুলো বলা হচ্ছে, যে কয়টা কলেজে যদি হয়ে থাকে একটাও সমর্থন অভিযোগ করুন, যিনি বলছেন যে জেনে আমার কাছে জোর করে নিয়েছে থানায় অভিযোগ করুন, যিনি সুন্দরবন কলেজে অভিযোগ, এখন বললে তো প্রত্যেকটা অভিযোগের সুযোগ আছে, কারণ এখন সব ট্রান্সপারেন্ট, পরিষ্কার, একদম সব বললে হবে। আমি শুধু একটা কথা এখানে দেবনাথদার কাছে জানতে চাই, এক সেকেন্ড, সেটা হচ্ছে যে সমস্ত কলেজ, দেবনাথদা আপনি আরো ভালো জানবেন, যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের, শুনুন না, প্রত্যেকটা কলেজেরই গভর্নিং বডি রয়েছে এবং বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর, যারা জনপ্রতিনিধি পদাধিকার বলে, সেই সমস্ত গভর্নিং বডি তারা মাথায় রয়েছেন, সভাপতি রয়েছেন। আপনি মনে করেন যে কলেজে দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটছে, গভর্নিং বডির সভাপতি তিনি কিচ্ছু জানেন না? একটা জিনিস, এটা জিনিস ঠিক, তৃণমূলের আমলে তৃণমূলের ছেলেরা কাজ পাবে না, এটা তো হয় না, তবে তারা সতত নিশ্চয়ই পাবে। আমি বলছি এইটা তার মানে যোগ্যতা, যে কাজ পেতে গেলে তৃণমূল হতে হবে। সেটা পাবে না, অবশ্যই সেটা পাওয়া যাবে না, তাহলে না তৃণমূলের কিছু কাজ পাবে না নয়, কিন্তু ভালো তাদের সেই ডেডিকেশন থাকতে হবে, কিন্তু খারাপ হলে হবে, আমি বলছি এইগুলো হবে না, এটা হয় না। কোন সময় হয় না, এক বাড়িতে 13 জন, এবার আপনি থামুন, কেয়া ঘোষ, বাড়িগুলো রয়েছে, সুতরাং আমি বলবো খারাপটা বলতে দিন, এবারে বাকিদের বলতে দিন। বলো, ব্রেকটা টানতে শিখুন। আপনি অধ্যাপক ছিলেন, আপনাদের অধ্যক্ষকে চিন্তা করেন, বলছেন তৃণমূল আমলে তৃণমূলে চাকরি হবে। ব্রাত্য বসু, ওই যে আপনি বলছিলেন শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথ স্যার বলছিলেন না, এক ঠিক বলেছেন, যে রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আর বর্তমান শিক্ষামন্ত্রী বলেছেন যে চাকরি পাবে তৃণমূলই পাবে, সেই রাজ্যে শিক্ষা ব্যবস্থার এরকম বেহাল অবস্থা হবে বা এইরকম, মানে কি বলবো, বলেননি সরকারি চাকরিগুলো তৃণমূল পাবে। আপনি অবাক হচ্ছেন কেন? ব্রাত্য বাবু বলেননি সরকারি চাকরিগুলো, সরকারি চাকরি বলেন, সেটা কি ভালো বলেন? সরকারি চাকরি বলেন, সরকারি চাকরি বলেন, কথা বলেন, আপনি কথা বলে লাভ নেই। আপনি বলেছেন যে আমার সরকারি চাকরিগুলো আমি ওদের দেব, বিভিন্ন না বেসরকারি কাজ তো রয়েছে। বলতে দিন, আপনি বলতে পেরেছেন, বাকিদের বলতে দিন। হ্যাঁ, আপনার বলার সময় কেউ কিছু বলেনি, বলো। আমি একটা কথা বলছি যে এটা হচ্ছে তৃণমূল যে আক্ষরিক অর্থে কোম্পানি, এটা বোঝা যায়। তৃণমূলের রিহ্যাবিলিটেশন স্কিম, অর্থাৎ তৃণমূল করো চাকরি পাও, সে যেভাবেই হোক, মনোজিৎ হোক বা ম্যাঙ্গো ট্যাঙ্গো ব্যাঙ্গো অনুব্রত সহকারী হোক, যা হোক, চাকরি তোমাকে পাবেই। সেটা আমি বলছি না, ব্রাত্য বসু বলেছেন। আর আজকে ইনি নাকি অধ্যাপক ছিলেন, তিনি বলছেন কেন বলবো না, তার যদি ডেডিকেশন কিছু পাবে না কেন? আমি বলছি ডেডিকেশন, এবার কি ঠিক, আমি মধুজা সেন রায়ের কাছে আসবো। ডেডিকেশন বা ঠিক কি ধরনের ইয়ার্ডস্টিকে চাকরিটা পাওয়া যায়, মানে তারা কি রকম ভাবে, তার মানে কি এইটা বলতে চাইছেন দেবনারায়ণ সরকার? মধুজার কাছে আসবো তার উত্তরের জন্য, যে তারা কতটা থ্রেড কালচার তৈরি করতে পারছে কলেজে কলেজে, তারা অধ্যক্ষকে কতটা চাপে রাখতে পারছে। তার কারণ খেয়াল রাখবেন, এই কসবার আইন কলেজে তৎকালীন যিনি অধ্যক্ষ ছিলেন, তিনি রাস্টিকেট করে দিয়েছিলেন মনোজিৎ মিশ্রকে। তারপর তার যখন প্রয়াণ হয়, তারপর তিনি আবার ফিরে আসেন। হ্যাঁ, এই ছবিগুলো তৃণমূল আমলে হচ্ছে। মধুজা মনোজিৎ মধুজা সেন রায়, আমি দুজনকে থামালাম। মধুজা, যে
আমার এটা ভাবতে লজ্জা করছে আজকে এখানে বসে যে আমি নিশ্চিত দেবনারায়ণ বাবুর কাছে যারা যারা পড়াশোনা করেছেন তারা আজকে সবাই লজ্জিত হলেন দেবনারায়ণ বাবুর এই কথাটা শুনে যে মেধা নয় পার্টির প্রতি ডেডিকেশন সেটা হচ্ছে যে চাকরির নিয়ম বিষয়টা শুরু হয়েছিল আসলে যেখান থেকে সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন কলেজ ক্যাম্পাসগুলোতে বন্ধ হয়ে যাওয়া। আজকে নতুন হচ্ছে এটা এরকম নয়, 2012-13 সাল সেই সময়ে দাঁড়িয়ে আমরা দেখেছি তো ওই নজরুল শতবর্ষ যে একটা আইটিআই কলেজ আছে পশ্চিম বর্ধমানে, সেখানে দাঁড়িয়ে বার্থডে সেলিব্রেশন হয়েছিল তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, তার জন্য একটি মেয়েকে মদ খাইয়ে রেপ করে তাকে বাইরে ফেলে রেখে যাওয়া হয়েছিল। এই ঘটনাগুলো আমাদের 12-13 সাল থেকে আমরা দেখছি। ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা এমনি এমনি চেঁচাইনি, এমনি এমনি বলিনি। আজকে ছাত্র সংসদ নির্বাচন হলে কলেজ ক্যাম্পাসে ম্যাঙ্গো ট্যাঙ্গোদের কোনো জায়গা থাকতো না, সেটা তো কোনো জায়গা থাকতো না। জন্য হতো না, 3 বছর হতো না, সমস্ত ভিসি হয়নি। রাজ্য সরকার কোর্টে হাইকোর্টে অ্যাপিল করেছে, হাইকোর্টে বলেছে, আরে বলেছে 3 বছর হচ্ছে না। আমি বলছি এই রকম একটা ছবি আমি সব থেকে খুশি হব যে এই ছবিগুলো যদি ব্যতিক্রমী ছবি হয়, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই তালিকাটা ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। একাধিক কলেজে এই রকম একটা কার্যত থ্রেট কালচার চলছে, সেই অভিযোগগুলো একাধিক ক্ষেত্রে অধ্যক্ষরা পর্যন্ত করছেন। এখন এখান থেকে বেরোনোর রাস্তাটা দেখাবে কে? আমি এই রাস্তা থেকে একেবারে বাস্তবের রাস্তায় আসব। এই রাস্তাও এখান থেকে বেরোনোর রাস্তা কিভাবে হবে তার উত্তরও জানা নেই। তার কারণ সেই নারায়ণগঞ্জ, যে নারায়ণগড়ের ছবি আপনাদের দেখিয়েছিলাম যে অ্যাম্বুলেন্স ঢুকছে কিন্তু অ্যাম্বুলেন্স বেরোতে পারছে না, প্রসূতি মাঝ রাস্তায় প্রসব করতে বাধ্য হচ্ছেন। আজকে হচ্ছে না সেই নারায়ণগড়ের আর একটা ছবি দেখতে পাচ্ছেন যে ডুলিতে যিনি আছেন তিনি একজন বয়স্কা রোগিনী, তাকে নিয়ে যেতে হচ্ছে হাসপাতাল অবধি বাসের ডুলিতে। আপনি ভাবতে পারেন 2025-এ যেখানে আমরা চাঁদে পৌঁছে গেছি, এই কয়েকদিন আগে একেবারে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আমাদের ভারতের রাকেশ শর্মার পর দ্বিতীয় নভোশ্চর তিনি পাড়ি দিয়েছেন, সেইখানে আমাদের রাজ্যে এই ছবি দেখতে হচ্ছে। বারে বারে আমরা প্রধানের সাথে ফোনের মারফত যোগাযোগ করি এবং ওনাকে লিখিত কমপ্লেন জানিয়েছি যাতে আমাদের রাস্তাটা আমরা বেরোতে পারি, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে। তার জন্য আমরা বারংবার জানিও কোনো সুয়ারা পাচ্ছি না। আমাদের একই পাড়াতে আমরা এসসি সম্প্রদায়ের লোক, একজন অসুস্থ হয়ে গেলে তাকে খাটে করে আমাদেরকে বয়ে আনতে হয়। বাচ্চা কাচ্চা সাইকেলে যে যাবে সে মতো অবস্থা নেই। এই মতো অবস্থায় আমরা অসহায় ফিল করছি। আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে একটা রুগীকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে? রবীন্দ্রনাথবাবু কোন দিকে যাচ্ছি আমি আবার এটা বারে বারে উল্লেখ করেছি, আমি আবার মনে করাতে চাইবো যে রাজ্য বাজেটে সব থেকে বেশি বরাদ্দ কিন্তু গ্রামীণ ক্ষেত্রে হয়েছে এবং বিশেষ গুরুত্ব পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ক্ষেত্রে দেওয়া হয়েছে। সেই পথশ্রী প্রকল্প আমি বলছি রাস্তার ক্ষেত্রে, যখন গ্রামের রাস্তার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রাজ্য সরকার দিচ্ছে, এই ছবি আমাদের টাইম এন্ড এগেন কেন দেখতে হচ্ছে? দেখুন, এটা হচ্ছে পঞ্চায়েতের যিনি প্রধান তিনি আজকে দেখলাম বললেন তার হাতে নাকি 3.5 লক্ষ টাকার বেশি খরচ করবার অধিকার নেই। যত বছর ধরে এটা পড়ে আছে, উনি যদি ওই 3.5 লক্ষ টাকা করে খরচ করতেন পাটে, তাহলে আজকে সোনার রাস্তা হয়ে যেত। আসলে কাটমানির গহ্বরে গোটা পঞ্চায়েত প্রশাসনটা হারিয়ে গেছে এবং এদের কোনো মাথা ব্যথা নেই। মানুষ কোথায় পথশ্রী ওই হতশ্রী অবস্থা আপনি দেখালেন। গোটা পশ্চিমবঙ্গের গ্রামগুলো যদি আপনি দেখেন এই রকম ধরনের অবস্থা, বর্ষাকালে আরও গেলে আরও বোঝা যাবে কি ধরনের অবস্থায় মানুষ বাস করছে। অথচ তা নিয়ে পশ্চিমবঙ্গের পিডব্লিউডি মিনিস্টার তার কোনো মাথা ব্যথা নেই, পঞ্চায়েতের মাথা ব্যথা নেই, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসনের মাথা ব্যথা নেই। শুধু সাধারণ মানুষ তাদের এই রকম অবস্থার মধ্যে দিয়ে হচ্ছে এবং ভোটের সময় জোর করে তাদেরকে আটকে দিয়ে ভোটটাকে নিয়ে ভোট
গোটা ভোট বাক্স ভরিয়ে আবার ক্ষমতায় আসা, এই হচ্ছে তৃণমূল সরকারের মূল ব্যাপার। এবং যার জন্য আজকে এই ঘটনা আমাদের বারবার দেখতে হয়, নারায়ণগড়ের উদাহরণ আমাদের বারবার নিয়ে আসতে হয়, একবার নয় এতবার করে আসছে, অথচ নারায়ণগড়ের কোনো মানে স্বস্তির নিঃশ্বাস মানুষ ফেলতে পারছে না। আমি দ্রুত দেবনারায়ণ সরকারের কাছে আসবো। আমি বলছি একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে খবর সম্প্রচারিত হওয়ার পর মাপযোগ করা শুরু হয়েছে। আমি বলছি তার মানে প্রশাসন অপেক্ষা করে যে কখন এরকম একটা ছবি এবিপি আনন্দ দেখাবে, তারপর তারা ঘুম থেকে ঘুম ভাঙবে তাদের। পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মানে মাইল, কিলোমিটার বাদ দিলাম, কয়েক লক্ষ মাইল সমস্ত জিনিস রাস্তা করতে গেলে রাস্তাকে ডিপ্রিসিয়েশন কস্ট, তাকে রিপ্লেসমেন্ট কস্ট করতে হয়। রাস্তা করা হয় সব জায়গায় যদি নাও হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে সব জায়গার কেন্দ্র গ্রামীণ যোজনাটা বন্ধ করে দিতে আজকে থেকে নয়, গ্রামীণ যোজনা বহুদিন এই সরকারের আমলে আমি প্রকল্প রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প, গ্রামীণ সড়ক যোজনার এর সঙ্গে গ্রামীণ সড়ক যোজনা গ্রামীণ সড়ক আমার প্রশ্ন থাকবে যে এই যে উদ্যোগটা এবিপি আনন্দ খবর সম্প্রচারের পর দেখা যাচ্ছে, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও এতদিন পর্যন্ত সেই উদ্যোগটা দেখা যায়নি কেন? দেবনারায়ণ সরকার বলছিলেন যে গ্রামের রাস্তাগুলোর এই বেহাল দশার জন্য সরাসরি কেন্দ্রের দিকে আঙুল তুলছেন। আমি বলছি শহরের রাস্তা, যারা ইএম বাইপাস দিয়ে রেগুলার যাতায়াত করেন তারা জানবেন যে এই ইএম বাইপাসের একাধিক জায়গায় এই বর্ষাকালে সংস্কারের কাজ চলছে। বড় বড় গর্ত, যারা নিত্য যাতায়াত করেন প্রবল বর্ষার মধ্যে প্রাণ হাতে করে তাদের প্রতিদিন বেরোতে হয়। আমি শুধু বলছি শুধু রাস্তার নয়, এর পাশাপাশি আমি সেতুর ছবিও দেখাবো। গুজরাতের সেতু, একদিকে যখন বাংলার রাস্তার ছবি, অন্যদিকে গুজরাতের সেতুর ছবি। এই সেতু ভেঙে পড়েছে, বিপর্যয়, ফের সেতু বিপর্যয়, এখানে 10 জনের প্রাণ চলে গিয়েছে। ভদোদরার ছবি, যেখানে মহিসাগর নদীর ওপর গম্ভীরা সেতু ভেঙে পড়েছে। ওই সময় সেতুর ওপরে 3-4টি গাড়ি ছিল যে তৎক্ষণাৎ সেটা নদীতে পড়ে যায়। ভদোদরা এবং আনন্দের মধ্যে সংযোগকারী এই গম্ভীরা সেতু, তার একটা অংশ ভেঙে পড়ে। দুপাশে ছবি দেখতে পাচ্ছেন। মানে আমি এইটা বলতে চাইছি, যারা রাস্তা দিয়ে এ রাজ্যে যাতায়াত করেন, সেটা শহরের রাস্তা হতে পারে, গ্রামের রাস্তা হতে পারে, কতটা ঝুঁকি নিয়ে তারা প্রতিদিন যাতায়াত করেন। ঠিক একইভাবে সেটা তৃণমূল শাসিত রাজ্য পশ্চিমবঙ্গ হতে পারে বা বিজেপি শাসিত গুজরাট হতে পারে, যারা সেতু ধরে যাতায়াত করছেন, গাড়িতে যাতায়াত করছেন, তারাও কিন্তু সমান ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এই ঝুঁকির কথা কুণাল ঘোষের কথায় কিভাবে সামনে এসেছে সরাসরি, এই ঘটনাকে কেন অ্যাক্ট অফ ফ্রড বলা হবে না, প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। দেখুন কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অ্যাক্ট অফ ফ্রড। তো গুজরাটে আবার একটি সেতু ভেঙে পড়ল বরোদায় এবং ওপর থেকে গাড়ি পড়ে গেল, সেখানে মৃতের সংখ্যা 10 অতিক্রম করেছে। আমরা যা খবর পাচ্ছি নিখোঁজ এখনো অনেকে, ফলে মৃতের সংখ্যা কত এগিয়ে দাঁড়াবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। ফলে গুজরাটের এই ঘটনা যথাযথ তদন্তের দাবি রাখে, অবিলম্বে তদন্ত দরকার, নিরপেক্ষ তদন্ত দরকার। বারবার গুজরাটে সেতু ভাঙছে কেন, এর নৈতিক দায়িত্ব গুজরাট সরকারের এবং প্রধানমন্ত্রীকে বলতে হবে গুজরাটের সেতু ভাঙাটাও অ্যাক্ট অফ ফ্রড। কেয়া ঘোষ উত্তর দেবেন। দেখুন, কুণাল ঘোষ যখন ফ্রড টড নিয়ে কথা বলেন, আমার সত্যি খুব মজাও লাগে, আমার শুনতেও ভালো লাগে। ফ্রড টড বিষয়গুলো তো উনি ভালো বুঝবেন, স্বাভাবিক আছে। দেখুন, এই যে ঘটনাটা যেটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা অনভিপ্রেত এবং ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে বলছি, ইতিমধ্যে গুজরাটের যিনি মুখ্যমন্ত্রী তিনি দায় আর এড়িয়ে যাননি। তিনি বলেছেন হ্যাঁ, আমি বলছি এটা 1985 সালে তৈরি হয়েছিল। যদি উন্নয়নের মডেল বল তখন কংগ্রেসের সরকার ছিল, সুব্রজিৎ, তাই এগুলো বলে তো লাভ নেই, দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। তার মানে তৃণমূলও কিছু বলে না যে বাম আমলে হয়েছে। আমি বলছি আজকে কেয়া ঘোষ বিজেপির প্রতিনিধি হয়ে কংগ্রেসের ঘাড়ে যদি দায় ঠেলে সঠিক কাজ করে, তৃণমূল ভুলটা কি করছে? না না, যখন পোস্তার ব্রিজ ভেঙে পড়ে বা মাঝের হাট হয় বা আমরা যখন দেখেছি উল্টোটা বাবা বলে শুরু হয়েছিল, বাবা বলে হয়েছে না। আমরা এখানে আমাদের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি স্পষ্ট বলেছেন দায় এড়িয়ে যাচ্ছে না এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এর পেছনে যারা মেইনটেনেন্সের দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে কঠোর একটা ব্যবস্থা, সাজা যা নেওয়ার সব নেব।
কিন্তু আমরা যখন যে প্রাণগুলো চলে গেল, মোরবি সেতুতে শতাধিক মানুষের প্রাণ চলে গেল, সেগুলো কি ফিরে আসবে? এইখানে গম্ভীরা সেতুতে বিপর্যয়ে যাদের প্রাণ চলে গেল। একটা লাস্ট কথা বলছি, কুণাল ঘোষ এই কয়েকদিন আগেই যখন আমাদের এই কলকাতায় বড় বাজারে 14 জন যখন পুড়ে মারা গেলেন জ্যান্ত মানুষ, সেটা কি অ্যাক্ট অফ আগ? উনি একটা ফ্রড জিজ্ঞেস করছেন, আমি জিজ্ঞাসা করছি ওটা কি অ্যাক্ট অফ আগ ছিল? তাহলে শুধুমাত্র ওই যেহেতু গুজরাট বলে ছুটে ছুটে যেতে হবে, আর কয়েকদিন আগে যখন দেখলাম আমি বলতে শুধুমাত্র গুজরাট নয়, স্টেডিয়ামে পদপিষ্ট গুজরাট নয়, আমি দেবনারায়ণ সরকারের কাছে আসার আগে আরেকটা ব্রিজের দেখুন না, আরেকটা ব্রিজের ছবি, এটা নদীর উপরে ব্রিজ দেখালাম তো, এবার রেল লাইনের উপরে ব্রিজ, এটা হচ্ছে মধ্যপ্রদেশের ছবি। ছবিটা দেখুন, আপনি বিস্মিত হয়ে যাবেন। 90 ডিগ্রি ব্রিজ রীতিমতন চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। সম্প্রতি ভোপালে এই 90 ডিগ্রি বা 90 ডিগ্রি কোণে তৈরি করা হয়েছে রেল ওভারব্রিজ। 648 মিটার লম্বা এবং 8 মিটার চওড়ায় ওভারব্রিজ দিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরপর অবশ্যই এক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা, যে এই যে ব্রিজটা তৈরি হলো তার পেছনেও কি কোনো দুর্নীতি লুকিয়ে রয়েছে? প্রশ্ন তুলছে বিরোধীরা। 18 কোটি টাকা খরচ করে তৈরি রেল ওভারব্রিজের নকশার অনুমোদন, এই প্ল্যানিং এর অনুমোদনটা মিলল কিভাবে? প্রশ্ন তুলছে বিরোধীরা। বিতর্কের জেরে 8 জন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইটা তৈরি হয়ে গেছে 18 কোটি টাকা খরচ করে। মুখ্যমন্ত্রী তিনি বলেছেন এটা পুরোপুরি সংস্কার হওয়ার পর, মানে ভুল যেটা হয়েছে সেটা শোধরানোর পর তিনি উদ্বোধন করবেন। এখন এইখানে সঙ্গত কারণে প্রশ্ন উঠবে যে এই যে 18 কোটি টাকা খরচ হলো, তারপরে একটা বড় অঙ্কের টাকা খরচ করে তার আবার সংস্কার হবে, কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকেই তো পুরোটা যাচ্ছে। গুজরাটে যেমন, আমি বলছি এইখানে যে আবার একটা বিপর্যয় হয়, সেই প্ল্যানের দায়িত্ব কে নেবে? দ্রুত দেবনারায়ণ সরকার। এত সরকারের কথা উনি বলুন না, সরকারের টাকা খরচ করে চোরদের কেন গাড়ি কাট করতে? একটা ফ্রড উনি বলুন না, পোস্টাগুলো তো একটা ফ্রড হয়, গুজরাটে হয় না, পুনে হয় না, আমি দেবনারায়ণ সরকারকে বলতে বলবো। পর পর কটা ব্রিজ গত এই রাজ্যের থেকে এখানে ফ্রড হয় না, ফ্রড ডবল ইঞ্জিনে ফ্রড হয়, আর এই ইঞ্জিনে কারে বলবে এই সত্যতা? সেখানে কোনো কিছু হয় না, দায় স্বীকার করেছে, মানে দায় বললে হলো। দারুণ দারুণ। তৃণমূলের পুলিশ রাস্তায় নেমে পেটায়, সুন্দর ঝগড়া হচ্ছে, সুন্দর আমি কেয়া ঘোষকে অ্যালাউ করছি না, দেবনারায়ণ সরকার। আমি মধুজা প্লিজ, দেবনারায়ণ সরকার। আমি বলছি একাধিক জায়গায়, সেটা আমি গুজরাটের বিজেপি শাসিত রাজ্য বা মধ্যপ্রদেশে, আমি তো বলছি না না, ওখানে হলে দায় নিয়েছে, দায় তো সব জায়গায় নিতে হবে, দায় নিয়ে হলো, কিন্তু মেইনটেনেন্স, যে কথাটা মেইনটেনেন্স বলছো, দায় নিয়েছে, দায় তো নেবে। সেখানে কিছু অন্যায় নেই, নিজের অন্যায়। আমি দুজনকে থামালাম, মধুজা সেনগার। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পুলিশ পেটায়, আর এখানে বসে সুন্দর ওরা হচ্ছে যে কুস্তি করে, মানুষ দেখছে, জনগণ দেখছে, সুন্দর দেখছে। দিল্লিতে কি করেন আপনারা? আরে ইন্ডিকেটর আপনারা, সিটেমুল, আরে সব সিটেমুল, ভোটকাটু আপনারা, তৃণমূলের হয়ে আপনারা ভোটে লড়ে, আর বিজেপির ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দেয়, সেটা বলুন। আরে আপনারা মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। আমি বলছি এই পরপর রবীন্দ্রনাথ বাবু এই ধরনের ছবিগুলো আমরা দেখাই, যেখানে রাস্তার জন্য প্রাণ যাচ্ছে, ব্রিজ ভেঙে প্রাণ যাচ্ছে, দিনের আলোয় এইরকম একটা 90 ডিগ্রি ব্রিজ তৈরি হচ্ছে, কেউ কিছু চোখে দেখছে না। আজকে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। রাজ্যে ঘটনাটা ঘটছে এই যে গভর্নমেন্ট ইজ বাই দ্য কন্ট্রাক্টর, অফ দ্য কন্ট্রাক্টর, ফর দ্য কন্ট্রাক্টর, কোথাও বেশি কোথাও কম। এখন এই জিনিসটা যে একটা সমকোণে যে ট্রেন লাইন করা যায় না, এটা আমার মতো আর্টস পড়া লোকও জানে। আর সেখানে একজন এতগুলো ইঞ্জিনিয়ার, নাম করা ইঞ্জিনিয়ার, তারা 18 কোটি টাকা খেয়ে নিলেন, খেয়ে নিয়ে একটা করলেন, অর্থাৎ গোটা বিষয়টাই এখানে একটা কাটমানির বিষয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যে কারণে মেনটেনেন্স যারা করলো তারা কাটমানি খেয়ে নিল, এবং খেয়ে নিয়ে গোটা ব্রিজটা ভেঙে পড়লো, এতগুলো লোক যে মারা গেল, সাধারণ মানুষ মারা গেল, কে তার? মুখ্যমন্ত্রী দায় নিয়েছেন, দায় নেওয়াতে ওই মানুষগুলো ফিরে আসবে? তারা তো আর ফিরে আসবে না। তাহলে তাদের পরিবার পরিজন, তারা গাড়ি নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ গাড়িটা পড়ে গেল, এই রকম একটা হঠাৎ মমতা ব্যানার্জির মতন খালি বাম সরকার, বাম দায় নেওয়াতে তো আমাদের সাধারণ, আমি বলছি এর পেছনে দুর্নীতি লুকিয়ে রয়েছে কিনা সেই প্রশ্ন বিরোধীরা করছে। আমার প্রশ্ন যে পরিষ্কার, সেটা হচ্ছে হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং ব্রিজটা তো তৈরি হয়ে যায়নি। এই ব্রিজটার জন্য একটা পরিকল্পনা বা একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানটা তো পাস হয়েছে। এই প্ল্যানটা পাস হলো কিভাবে, এইটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন, তার তদন্তটা হবে কিনা। আমাদের আলোচনা আপাতত এই পর্যন্ত।
Thank you.